না গোপী গাইন, না বলের সে একক ডাইন। আজকে আলোচনা হবে ওয়ান ডে 9। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে আমি চলে এসেছি অরবিন্দ কুমার দাস, তোমাদের ম্যাথামেটিক্সের প্রিয় দাদা। আজকে আলোচনা করব একদিনে আমরা কি করে পুরো ক্লাস 9-এর অঙ্কগুলোকে একটা ছন্দে বাঁধতে পারি। আজকে পুরো কনসেপ্ট নেব। আজকের এই ক্লাসটি কি জানো, যারা নবম শ্রেণীতে সদ্য উঠবে তারা যেন স্যাটেলাইট টেকনিকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পায়, মানে পুরো ক্লাস 9-এর সিলেবাসকে দেখতে পায়। আর নাম্বার 2 হচ্ছে আর একটা কারণ, যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠছে, তো নিশ্চয়ই নবম শ্রেণীর কিছু টপিক দশম শ্রেণীতে কাজে লাগবে। তো কোন টপিকগুলো কাজে লাগবে, কি কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, তার জন্য আমরা শুরু করতে চলেছি বেসিক বিল্ডিং কোর্স। এখানে তোমরা একদম পূর্ণাঙ্গ জ্ঞান পাবে, জ্ঞানের ভান্ডার পাবে। ক্লিয়ার? মাত্র একটা ক্লাসের মাধ্যমে পুরো ভান্ডার পাবে। তাই প্রিয় ভাই বোনেরা, নিজেকে প্রুফ করার জন্য কাউকে বলতে হবে না, নিজেকে প্রুফ করার জন্য কাউকে বলতে হবে না। কি করবে? নিজেকে ইমপ্রুভ করো। কার মাধ্যমে? আজকের এই ওয়ান ডে 9 ক্লাসের মাধ্যমে। তো চলো শুরু করি আজকের ক্লাস। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অ্যালজেব্রিক পার্ট নিয়ে প্রথমে আলোচনা করি। আর অ্যালজেব্রিক পার্ট নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা বলবো সেটা হচ্ছে এক্স। আচ্ছা, এক্স এর পরিচয় কি বলতে পারবে? এক্স এর পরিচয় কি? এক্স জিনিসটা কি? আসলে এক্স হলো একটি চলরাশি। কি বললাম? এক্স হলো একটি চলরাশি। তো আমরা এই মুহূর্তে কেবলমাত্র একটাই চলরাশি নিয়ে কাজ করব। কেমন? মানে এখানে আর অন্য কোনো চলরাশি নিয়ে আনবো না। যেমন এক্স একটা চলরাশি, ওয়াই আর একটা চলরাশি, জেড আর একটি চলরাশি। তো আমরা অন্যান্য আর চলরাশিকে আর আমন্ত্রণ জানাবো না। মানে মানে বেশ বিষয়টা এরকম, খাল কেটে কুমির ডেকে নিয়ে আসবো না। তাহলে বলতে পারবে, আমি যদি এখানে এক্স স্কোয়ার লিখি তাহলে কটা চলরাশি হলো? চলরাশি মানছি যে এখানে এক চল বিশিষ্টই কিন্তু বিষয় রয়েছে, কারণ এখানে ওয়াই টোয়াই নিয়ে আসেনি তাই। কেমন? এবারে যখন আমি এক্স লিখলাম বা এক্স স্কোয়ার লিখলাম, এবার আমি করছি কি, ধরো ওর সাথে আমি 1 মাল্টিপ্লাই করছি, কিংবা ওর সঙ্গে আমি মাল্টিপ্লাই করছি -5, কিংবা আমি একটা সংখ্যা লিখছি, ধরে নাও 6। কেমন? তো যখনই আমি সংখ্যা লিখলাম তখনই দিমাগে একটা জিনিস কাজ করছে। কি কাজ করছে? আচ্ছা, এই সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি কি এই সংখ্যাগুলো? ক্লিয়ার? কেমন ধরনের সংখ্যাগুলো? তো এখান থেকে আসছে সংখ্যা তত্ত্বের কনসেপ্ট। তো মাথায় রাখবে, এখানে 1 বলো কিংবা -5 বলো কিংবা 6 বলো, এরা প্রত্যেকে হচ্ছে বাস্তব সংখ্যা। কি বললাম? এরা প্রত্যেকেই বাস্তব সংখ্যা। স্যার কি করে বুঝবো বাস্তব সংখ্যা? বাস্তব সংখ্যা চেনার টেকনিকটা কি স্যার? কি এমন ট্রিক্স আছে শর্টকাট যে একদম এক নিমেষে বলতে পারবো এবারটাই বাস্তব সংখ্যা? তো এর টেকনিক হচ্ছে, আমরা করব কি, যে কোনো সংখ্যায় আমাকে দিক না কেন, সেই সংখ্যার তোমরা করবে কি, স্কোয়ার করে, বর্গ করবে, আর চোখ পাকিয়ে দেখবে তার উত্তরটা আমরা পজিটিভ পাচ্ছি কিনা। যদি উত্তর আমরা পজিটিভ পাই, তখন আমরা সেই সংখ্যাকে বলবো যে তুই হচ্ছিস বাস্তব সংখ্যা। কেন? আমরা একটা টেস্ট করেছি, সেই টেস্টটা হচ্ছে কি, তোকে স্কোয়ার করেছি আর স্কোয়ার করার পর রেজাল্টটা পজিটিভ পেয়েছি। যেমন যেমন ধরো রুটের মধ্যে 3, যেমন ধরে নাও যদি আমরা একে স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি? আমরা পজিটিভ একটা সংখ্যা পাচ্ছি 3। তাই √3 হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা। যেমন ধরো রুটের মধ্যে -3, তার স্কোয়ার করো, তো স্কোয়ারটা রুটের সঙ্গে মারপিট করে তো রুটকে ভাগালো, কিন্তু -3 তো থেকে গেল। তো দেখো, √3কে স্কোয়ার করলাম বটে, রুটের মধ্যে -3কে স্কোয়ার করলাম বটে, কিন্তু আমি উত্তর কিন্তু নেগেটিভ পেয়েছি। ওই জন্য আমরা রুটের মধ্যে -3কে বলবো, বাবু তুই বাস্তব সংখ্যা না। কেন? তুই এই ক্যারেক্টারিস্টিক্স, এই বৈশিষ্ট্য মানলি না। এবারে আমরা চলে আসছি বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে। দেখো, যদি আমরা এই বাস্তব সংখ্যাকে জিজ্ঞেস করি, বাবু তুই কয় প্রকারের, তো বাস্তব সংখ্যা বলবে আমি কিন্তু 2 প্রকার। কি বলবে? আমি 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? তুমি যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে, মানে p/q আকারে লিখতে পারবে। কেমন? অবশ্যই কিউটা কি নট ইকুয়াল টু 0, কিউটা শূন্য হওয়া চলবে না, আর পি আর কিউ পরস্পর কি মৌলিক সংখ্যা। কেমন? আর যাকে আমরা p/q আকারে লিখতে পারবো না, তারা হয়ে গেল কি অমূলদ সংখ্যা। কেমন? এক্সাম্পল ধরে নাও, আমি বলতে পারি এখানে 1.327955, বাপরে বাপ চলছেই। দেখো, আমরা এই সংখ্যাটা যদি পরিপূর্ণভাবে জানি না, যে কারণ 5-এর পর আরও অনেকগুলো সংখ্যা রয়েছে, তাই এবারটাকে কোনো দিন আমি ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। ক্লিয়ার? কেন? আরে ইয়ার দেখো না, 1327955 বাই 1-এর পরে কটা যে শূন্য দেবো আমি বুঝতে পারছি না, কারণ সংখ্যাটা শেষই নয়। তো যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারছি না তাদেরকে বলছি অমূলদ সংখ্যা,
আর যাকে পারবো তাকে বলছি মূলদ সংখ্যা। কেমন? তো এই গেল মূলদ সংখ্যা আর অম্লদ সংখ্যার কনসেপ্ট। এবার আমরা চলে আসবো মূলদ সংখ্যা ও বেটার আবার দুই ছেলে মেয়ে। কি কি? একটা হচ্ছে ভগ্নাংশ, একটা কি ভগ্নাংশ, আর অপরটি হচ্ছে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? এখন তোমরা বলবে স্যার পূর্ণ সংখ্যাগুলো কি কি? ভগ্নাংশ তো বুঝতেই পারছো, তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি? তো একটু বলে রাখি। পূর্ণ সংখ্যা হচ্ছে যেমন ধরো -2 একটা পূর্ণ সংখ্যা, -1 একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 আরেকটা পূর্ণ সংখ্যা, এরকম করে চলছেই। ক্লিয়ার? তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার যদি বলি স্যার পূর্ণ সংখ্যা ওর আবার কয় ছেলে মেয়ে? তো তোমরা বলতে পারবে স্যার পূর্ণ সংখ্যার কিন্তু 3 ছেলে মেয়ে। একটা হচ্ছে কি নেগেটিভ পার্টটা দেখে বুঝতে পারছি স্যার নেগেটিভ পূর্ণ সংখ্যা, মাঝখানে কে বিরাজ করছে লক্ষ্মীনারায়ণ মানে 0। আর আর আরেকটা পার্ট কি হবে? আরেকটা পার্ট হবে পজিটিভ পূর্ণ সংখ্যা। এই পজিটিভ পূর্ণ সংখ্যাকেই আমরা ভালোবেসে কি বলছি? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হয় বলো তো? 1 2 3 4 5 6 ডট 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 চলছে নিরন্তর ও যুগ অবধি চলবে। কেউ ভাবিও না 10-এ গিয়ে শেষ, চলতেই থাকবে। তো এটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো দেখো আমরা আমরা প্রথমে কি দেখলাম? এক্স হচ্ছে চলরাশি, তাই এক্স স্কোয়ারকে দেখে ভাববে না ওটা আর একটা চলরাশি। ক্লিয়ার? ব্যাপারটা এক চল বিশিষ্ট, মানে চলরাশির একটাই। কেমন? এক্স। যদি আমি ওয়াই নিয়ে আসতাম তাহলে দ্বিচল হয়ে যেত, 2 চল। ক্লিয়ার? যদি এক্স ওয়াই জেড নিয়ে আসতাম ত্রিচলরাশি। তো এটা এক চল বিশিষ্ট, তাই আমরা এখানে লিখলাম কি এক্সটা চলরাশি। যখন 1 -5 6 এই সংখ্যাগুলো লিখলাম তখন সংখ্যা তত্ত্বের উপরে একটা মার্ক চলে আসছে, তাই সংখ্যা তত্ত্বটা কি এটা তোমাদের বললাম। ক্লিয়ার? শর্টকাটে বললাম কারণ 9-এ শিখেছে, তো ওই কারণেই শর্টকাটে আলোচনা করছি যাতে মাধ্যমিক লেভেলে ফিল করতে পারো বিষয়টাকে। এবার দেখো আমি এই যে সংখ্যাগুলো দেখছো আমি করছি কি, আমি এদেরকে নিয়ে একটা মালা তৈরি করছি। ক্লিয়ার? এদেরকে নিয়ে একটা মালা তৈরি করছি। কীরকম মালা? দেখো আমরা যেমন পুঁথিগুলোকে একটার পর একটা বা ফুলগুলোকে একটার পর একটা যখন আমরা সুতো দিয়ে বাঁধতে শুরু করি তখন কি তৈরি হয়? একটা মালা তৈরি হয়। তো ঠিক একই রকমভাবে যখন আমরা এই যে দেখতে পাচ্ছ সংখ্যাগুলোকে যখন আমরা একটা মালা দিয়ে যুক্ত করছি, একত্রে নিয়ে আসছি, তখন আমরা এর নাম পরিবর্তন করে কি বলছি? এটা হচ্ছে কি বহুপদী, মানে অনেকগুলো পদ আছে, বহুপদী সংখ্যামালা। কি বললাম? এর নাম হয়ে গেল কি বহুপদী সংখ্যামালা। এটাকে অনেকে ভালোবেসে অন্য নামেও ডাকে। কেমন? মানে যেমন যখন প্রয়োজন ঘটে সেই নামে আমরা কিন্তু ডাকতে পারি। অনেকে ডাকে অপেক্ষক বলে, এক্সের অপেক্ষক, বা দেখবে ফাংশন। ক্লিয়ার? বা অপেক্ষক নামে আমরা কিন্তু ডাকি। ওকে, মানে বলি আমরা এটা এক্সের অপেক্ষক। এবার মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে যখন আমরা এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, যখন এই ফাংশনটাকে আমরা 0 করে দিই তখন কিন্তু ও আবার নতুন একটা নাম নিয়ে নেয়। কি? যখন এই ফাংশনটা এই অপেক্ষকটা যখন 0 করে দিই, যখন এই অপেক্ষকটাকে 0 করে দিলাম, যখন এই অপেক্ষকটাকে আমরা 0 করে দিলাম তখন ও নতুন একটা নাম নিয়ে ফেলে। সেই নামটা কি জানো? সেই নামটা হচ্ছে ইকুয়েশন, মানে সমীকরণ। সেই নামটা হচ্ছে কি সমীকরণ। এবার প্রিয় ভাই বোনেরা এই সমীকরণকে আমরা কিন্তু 2 টেকনিকে সলভ করতে পারি। কি বললাম? এই সমীকরণকে আমরা 2 টেকনিকে সলভ করতে পারি। যে প্রথম নিয়মটাতে সলভ করতে পারি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ টেকনিক। উৎপাদকে বিশ্লেষণ টেকনিক। আর এর যে আরেকটা টেকনিক রয়েছে সেটাকে বলছি আমরা শ্রীধর আচার্য টেকনিক। কি বললাম? শ্রীধর আচার্য ট্রিক্স। ক্লিয়ার? তো এই দুটো নিয়মে কিন্তু এরকম সমীকরণকে সলভ করতে পারি। দেখবে তোমরা কিন্তু নবম শ্রেণীতে অলরেডি পড়বে বা পড়েছো কি উৎপাদকে বিশ্লেষণ। তো যখনই আমরা সমীকরণটাকে লিখবো একবার, মানে এক্স স্কোয়ার মাইনাস কত 5x, কেন প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস কত 6 = 0। ক্লিয়ার? কি বললাম আবার দেখো মন দিয়ে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0 যখন আমরা ইকুয়েশনটাকে লিখলাম তো এর উৎপাদক কী করে করতে হয়? যারা ক্লাস 9-এ অলরেডি পড়েছো তারা অলরেডি তোমরা জানো,
বা যারা টাইনে উঠবে তারা একটু দেখে নাও কীভাবে করছি আমরা। তো ট্রিক্স হচ্ছে কি এর উৎপাদক করার, কার উৎপাদক, জাস্ট এইটুকুটা অংশের উৎপাদক করার ট্রিক্স হচ্ছে আগে লিখবে এক্স স্কোয়ার, ক্লিয়ার, মাইনাস অল টাইম শেষের চিহ্নটাই কিন্তু তোমাকে ডিরেক্টলি বলবে যে তুমি মাঝখানে চিহ্নটা কী নেবে, ক্লিয়ার। এটা ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। কেমন, আবার মন দিয়ে শোনো, এক্স স্কোয়ার মাইনাস কিছু ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এই যে দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর, মানে মধ্য সহগ বিশ্লেষণ। আমরা করবো কি এই 5টাকে ভাঙবো, স্যার ভাঙবো তো বটে, এখানে যোগ নেব না বিয়োগ নেব, এটা নির্ণয় করবে কে, সব সময় এই যে লাস্টের সংখ্যা দেখতে পাচ্ছ তার আগের চিহ্নটা, লাস্টের সংখ্যার আগের চিহ্নটা যদি প্লাস থাকে মাঝখানে প্লাস করে নিতে হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে নিতে হবে। এবার তোমরাই বলো 6কে ভাঙো, এমন করে ভাঙো যেন যোগ করে 5 পাওয়া যায়। তো 6কে যদি ভাঙি, দেখো 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যোগ করলে কি 5 পাচ্ছি না, তো আমি কি লিখবো 3 আর 2, ক্লিয়ার। আচ্ছা, এর পরের ডিউটি কি, এর পরের ডিউটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 3x মাইনাসে প্লাসে মাইনাস, এক্সের সঙ্গে 2 গুণ করো, তাহলে 2x প্লাস 6 ইকুয়াল টু কত, 0। বা এবার প্রথম দুটো থেকে যদি x কমন নাও তাহলে কি পড়ে থাকছে x মাইনাস 3, পরের পার্ট থেকে -2 কমন নাও তাহলে কি পড়ে থাকবে x মাইনাস 3, তাহলে এটা ইকুয়াল টু কত, 0। এই পুরো পার্ট থেকে আবার দেখো x মাইনাস 3 কমন আসছে, তো x মাইনাস 3 কমন নিলে পড়ে থাকছে কি x মাইনাস 2, তাই না, এটা ইকুয়াল টু 0। তাহলে তোমরা নিজেরাই বলবে স্যার এখানে দুটো কেস ঘটছে, হয় এটা 0 কিংবা ওটা 0। যদি এটা ইকুয়াল টু 0 হয়, যদি x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয় স্যার, তাহলে এখান থেকে x এর মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। বাট স্যার যদি x মাইনাস 2 এটা ইকুয়াল টু 0 হয়, তাহলে স্যার x এর মান আমরা কত পাচ্ছি, 2, এক্সটাকে ওই পারে পাঠালে। তো এটাকে বলা হয় উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে সমাধান কৌশল। এবার তোমরা বলবে স্যার শ্রীধর আচার্য ওই নিয়মটা কি, আমরা তো ক্লাস 9-এর নিয়মে এটা পড়ে নিই। তো একটু বলে রাখি প্রিয় ভাই বোনেরা, দেখো যদি বাই চান্স দেখতে পাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কেমন, এটা ইকুয়াল টু 0, দেখো এরকম লুক আছে না, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি এরকম লুক দেখতে পাও তাহলে শ্রীধর আচার্যের নিয়ম অনুযায়ী আমরা ডিরেক্ট এক্সের মানটা বের করতে পারবো, কারণ আমরা তো আলটিমেটলি এক্সেরই তো মান পাচ্ছি। তো এক্সের মান আমরা ডিরেক্ট বের করতে পারবো, কেমন করে, এর সূত্র হচ্ছে দেখো মাইনাস বি, এখানে বি কোনটা, এটা বি, মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই কত 2 ইন্টু এ। কেউ যদি ডিরেক্ট এই ফর্মুলায় ফেলে অঙ্ক বাপ বাপ বলে হয়ে যাবে। এক্সাম্পল দেখবে, দেখো আমরা এখান থেকে এক্সের মান ডিরেক্ট লিখছি, কেমন করে, মাইনাস বি, এখানে এর মান কত 1, দেখো এর মান কত 1, বি এর মান কত -5, সি এর মান কত 6, তাই না, তাহলে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -5, সি এর মান হচ্ছে 6, ওখান থেকে যে লাইনটা পেয়েছি, তাহলে এ বি সি জানা, তাই এই ফর্মুলাতে বসাতে কেউ করে না মানা, বুঝলে লক্ষ্মী ছানা। তো আমরা করব কি x সমান মাইনাস বি, তো মাইনাস বি এর মান কত, এটা এ এটা বি, বি এর মান -5 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার, এটা এ এটা বি, তাহলে বি এর স্কোয়ার করতে বলেছে, বি মানে হচ্ছে -5, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ, এ মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 6, এ মানে 1 সি মানে 6 বাই 2a 2 ইন্টু এ, এর মান কত 1, জাস্ট খালি ভ্যালুটা পুট করলাম। এবার যদি সামান্য গণনা করো তাহলে কি পাচ্ছ 5 প্লাস মাইনাস আন্ডার রুট অফ 25 মাইনাস 4 6 24 বাই কত 2। যে কেউ বলতে পারবে স্যার আন্ডার রুট অফ 1 মানে 1 হয়, তো 5 প্লাস মাইনাস 1 বাই কত 2। যদি তোমরা একবার প্লাস নাও 5 প্লাস 1 বাই 2 নাও মানে কত 6 বাই 2, 6 বাই 2 মানে কত 3, যদি মাইনাস নাও 5 মাইনাস 1 মানে 4, 4 বাই 2 মানে কত 2। তো দেখো এক্সের দুটো মান পেলাম, একটা মান 3 আর একটা মান 2, ব্যাস। তো এই হয়ে গেল আমাদের একটা বেসিক নলেজ। স্যার আপনি এই টপিকের মাধ্যমে কী কী শেখাতে চাইলেন, কী কী স্কিল পেলাম আমরা। তো এখান থেকে আমরা জানতে পারলাম নাম্বার ওয়ান কী শিখতে পারলাম, আমরা জানতে পারলাম চলরাশি সম্পর্কে কনসেপ্ট, চলরাশি কী বা অ্যাকচুয়াল বিশিষ্ট রাশিমালা কী, অ্যাকচুয়াল বিশিষ্ট কী, আমরা এটা শিখলাম। নাম্বার 2 আমরা জানতে পারলাম যে এই যে সংখ্যাগুলোকে টার্গেট করে আমরা সংখ্যা তত্ত্ব জানতে পারলাম, সংখ্যা তত্ত্ব।
আমরা এটা জানতে পারলাম। 3 নাম্বার আর কি শিখলাম, আমরা দেখো বেশ কতগুলো রাশিগুলোকে মানে অনেকগুলো রাশিগুলোকে নিয়ে একটা সংখ্যা মালা তৈরি করলাম। তার মানে আমরা জানতে পারলাম কি বহুপদী সংখ্যা মালা, বহুপদী সংখ্যা মালা আমরা জানতে পারলাম। আমরা আর কি শিখলাম 4 নম্বরে, দেখলাম এই বহুপদী সংখ্যা মালাটা ক্লিয়ার শূন্য বাদ দিয়ে কিন্তু জাস্ট এই বহুপদী সংখ্যা মালাটা অ্যাকচুয়ালি কি এক্স এর একটি অপেক্ষক, তাই না? মানে ফাংশন যাকে বলছি, মানে ফাংশন অফ এক্স। কেমন? এক্স এর একটা ফাংশন পেলাম যাকে আমরা এফএক্সও বলতে পারি। তারপর আমরা করলাম কি এই ফাংশনটাকে এই অপেক্ষকটাকে জিরো করলেই আমরা কি পেয়ে যাচ্ছি ইকুয়েশন। তার মানে আমরা ইকুয়েশনের কনসেপ্ট পেলাম, সমীকরণের কনসেপ্ট পেলাম, সমীকরণ ওর কনসেপ্ট পেলাম। তারপর 6 নম্বরে কি শিখলাম, ওই সমীকরণগুলোকে সলভ করার কৌশল কি, কেমন করে সমাধান করব। আর সমাধান করতে গিয়েই সলভ করতে গিয়ে আমরা শিখলাম কি উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ। আর এর সঙ্গে আমরা আরেকটা জিনিস শিখলাম সলভ করতে গিয়েই শ্রীধর আচার্য, শ্রীধর আচার্য। ব্যাস, তো দেখো এই 7টা জিনিস আমরা কিন্তু আসানভাবে কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, স্যার এটা তো হলো এক চলের উপর কাজ করলেন, স্যার দ্বিচল বিষয়টা কি? তো চলো এবার দেখে নিই দ্বিচল বা চলরাশি, দুটো চলরাশি থাকলে গেলে আমরা সেখান থেকে কি কি। এবার চলো আমরা আলোচনা করি দ্বিচল থাকলে কি করব। স্যার দ্বিচল বলতে কি বলতে চাইছেন? আরে ইয়ার ধরে নাও এক্স একটা চলরাশি আর ওয়াই একটা চলরাশি, তাই না? যদি এক্স একটা চলরাশি হয়, ওয়াই একটা চলরাশি হয়, তখন এদেরকে আমরা কি বলতে পারি? দ্বিচল, ঠিক কিনা? আমরা বলতে পারি এখানে স্যার আমি দেখতে পাচ্ছি এখানে কি দ্বিচল, কিন্তু দ্বিচল হোক যাই হোক অ্যাকচুয়ালি তারা তো চলরাশি। ব্যাস, তো আমাদের এই অবধি কাজ কমপ্লিট। এক্স আর ওয়াইয়ের পরিচয় দিয়ে দিলাম। এবার আমরা করব কি এক্স এর সঙ্গে একটা সহগ নিচ্ছি এ, ওয়াইয়ের সঙ্গে একটা সহগ নিচ্ছি বি, আর ধরে নাও সি একটা এমনি নিলাম কনস্ট্যান্ট। কেমন? তো যদি বাই চান্স আমরা এই তিনটাকে যোগ করি, এই তিনটে রাশিমালাকে যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেটা পাচ্ছি এটাকে আমরা বলবো কি অপেক্ষক। কেমন? এটাকে আমরা কি বলছি? অপেক্ষক। ঠিক যেমন আগে আমরা বলেছিলাম অপেক্ষক, তো ঠিক এটাও কিন্তু হচ্ছে কি একটা অপেক্ষক। কেমন? এর নাম দিচ্ছি কি অপেক্ষক। ক্লিয়ার? বা আমরা বলতে পারি এটাকে ইংরেজিতে ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তাই না? দেখো এক্স আর ওয়াইয়ের ফাংশন, এটাকে আমরা লিখি কেমন করে? লেখার টেকনিক হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই। কেমন? ব্যাস, তাহলে আমরা একটা পার্ট পেয়ে গেলাম যে ফাংশন অফ এক্স ওয়াইটা কি। এবার যদি কেউ বাই চান্স এই অপেক্ষকটাকে শূন্য করে দাও, এই অপেক্ষকটাকে শূন্য করে দাও, তখন কিন্তু আর এটা অপেক্ষক থাকবে না। অপেক্ষককে শূন্য করলেই ও চেঞ্জ হয়ে তৈরি হয়ে গেল একটা সমীকরণ। ক্লিয়ার? তখন ও তৈরি করে ফেললো কি একটা ইকুয়েশন, একটা সমীকরণ। সমীকরণ কেমন? এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি সমীকরণ তৈরি করে নেয় তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি, কি শিখবো এখান থেকে, যেটা আমাদের দশম শ্রেণীতে ক্যালকুলেশনে কাজে লাগবে? তো এখান থেকে শিক্ষণীয় বিষয় দুটো হয়, একটা হচ্ছে কি লেখচিত্র, একটা লেখচিত্র, আরেকটা কি, আরেকটা হচ্ছে সমাধান, আরেকটা কি সমাধান। ব্যাস, এই দুটোই কিন্তু শিক্ষণীয় বিষয় যেটা আমাদের প্রায় ম্যাথামেটিক্সের সারা জীবন কাজে লাগে। তো প্রথমে দেখে নিই শিক্ষণীয় বিষয়ে লেখচিত্র আমরা কি করে আঁকবো। তো এর জন্য একদম অবিকল ওরকম একটা সমীকরণ নিই, কিন্তু এ বি এবং সি এর একটা ফিক্সড মান বসানোর পর। চলো আমি ধরে নাও এক্স এর মান, এর মান নিচ্ছি 2, তাহলে লিখবো 2x। ধরে নাও আমি বি এর মান নিচ্ছি ধরে নাও 3, তো 3y। সি এর মানটা ধরে নাও -6, ক্লিয়ার? -6 নাও, তো উপরে গেলে কি হচ্ছে +6, তাই না? সি এর মানটা -6 নিতে পারি। স্যার আপনি কি এটা গেস করে ধরলেন? আরে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, আমি লিখলাম এরকম, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ছবি টবি ঠিকঠাক পাই। তো চলো মেন কথা, আমি এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে এই সমীকরণটা পেলাম। সি এর মানটা -6 নিলাম, উপরে গেলে +6 হলো। এবার আমার টার্গেট কি? লেখচিত্র আঁকা, ছবি আঁকা। তো যখন তুমি 9-এ ছবি আঁকতে তখন একরকমভাবে আঁকতে, ক্লিয়ার? তখন তোমাদের স্যার ম্যামরা একটা নিয়ম শিখিয়েছিলেন, কিন্তু এই ছবিগুলো শুধুমাত্র যে 9-10-এ লাগবে তা নয়, পরবর্তীতে সারা জীবন কাজে লাগবে, ক্লিয়ার? তাই আমরা
এই ছবিটা আঁকার একটা অভিনব কৌশল আমরা বলছি। দেখো কি করবে, দেখবে তোমাদের ক্লাসে যখন শেখানো হয় তখন এক্স লেখা হয়, ওয়াই লেখা হয়, তারপর মাঝখানে দু তিনটা মানে তিনটে ঘর মিনিমাম নেওয়া হয়, তাই না? কিন্তু আমরা নেব দুটো। ক্লিয়ার? একটা এক্সের জন্য, একটা ওয়াইয়ের জন্য। তুমি করবে কি, এক্সের একবার মান 0 বসাবে, একবার ওয়াইয়ের মান 0 বসাবে। কি বললাম? একবার এক্সের মান 0 পুট করবে, একবার ওয়াইয়ের মান 0 পুট করবে। এখন দেখো তো, এক্সের মান যদি 0 পুট করো তাহলে এক্সটা গায়েব হয়ে গেল। 3y = 6, তাহলে ওয়াই কত হবে? ওয়াই হবে 2, তাই না? ওয়াই সমান 6/3 মানে 2। যদি ওয়াইয়ের মান 0 পুট করো, দেখো ওয়াই সমান কত? 0। ওয়াইয়ের মান 0 পুট করলেও এই পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে 2x = 6, x = 3। তো দেখো আমরা কত সহজে একবার এক্সের মান 0, একবার ওয়াইয়ের মান 0 বসালে আমি এই ছকটা তৈরি করতে পারছি। তাহলে আমি যখন লেখচিত্র অঙ্কন করতে যাব তো আমার ডিউটি কি? ডিউটি হচ্ছে একটা এক্স অক্ষ অঙ্কন করা এবং একটি ওয়াই অক্ষ অঙ্কন করা। ব্যাস, দুটো অক্ষ টানলাম। কেমন? এবার কি বলেছে দেখো, এক্স 0 আর ওয়াইয়ের মানটা 2, মানে কি 0,2 একটা পয়েন্ট কিংবা 0,2। তো প্রত্যেকে জানো 0 তো এখানে, 0 তো এখানে, কারণ এক্স অক্ষ বরাবর 0 এখানে, আর ওয়াই অক্ষ বরাবর 2 ঘর উপরে উঠবো, তাহলে 1 ঘর 2 ঘর। কেমন? তাহলে 0,1 2, তাহলে এখানে গিয়ে পৌঁছালাম। তাহলে 0,2 কমপ্লিট হয়ে গেল। এবার কি বলছে? 3,0, তার মানে এক্সের মানটা 3, ওয়াইয়ের মানটা 0, তার মানে পয়েন্টটা কি পাচ্ছি? 3,0। তো 3,0 মানে কি? এক্স বরাবর 1 ঘর গেলাম, 2 ঘর গেলাম, 3 ঘর গেলাম, তো 3 গেলাম না, উপরে উঠছি না নিচে নামছি, তাই 3,0। ব্যাস, তাহলে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে 0,2। তোমরা প্রত্যেকে জানো 0 যেতে হলো না কোথাও, খালি উঠবো 2 ঘর। আর এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে 3,0, মানে 3 ঘর যাবো বটে, বাট না উঠবো না নামবো। এবার যদি আমরা এই দুটো পয়েন্টকে যোগ করে দিই, যুক্ত করি, এই দুটো পয়েন্টকে যুক্ত করলে গেলেই আমরা পেয়ে যাচ্ছি কি? আমরা পেয়ে যাচ্ছি এই স্ট্রেট লাইনটা। ক্লিয়ার? এই স্ট্রেট লাইনটা পেয়ে যাচ্ছি, সরলরেখাটা পেয়ে যাচ্ছি। ব্যাস, তো এই গেল আমাদের সমীকরণ আঁকার টেকনিক। আমি আর একটা পয়েন্ট নিতে পারতাম, নিয়েও আঁকতে পারতে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি নবম শ্রেণীতে কেন নেওয়া হয়? এটা আদৌ কি সরলরেখা, এটা যাচাই করার জন্য। ক্লিয়ার? 3টা পয়েন্ট নেওয়া হয়ে থাকে, কিন্তু মনে রাখবে পরবর্তীতে আমরা এভাবে কিন্তু করবো তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তাই এই দুটো পয়েন্টই শেখালাম। এবার চলে আসছি আমরা সমাধানের পথ। সমাধান বলতে দেখে নাও, ধরো তোমাকে দুটো সমীকরণ দিল। একটা সমীকরণ কি? এক্স প্লাস ওয়াই এটা = 2, এটা একটা সমীকরণ। আর 2x প্লাস 3y এটা = 6, এটা আরেকটা সমীকরণ। এবার এই দুটো সমীকরণ কেমন করে সলভ করবে? কোন টেকনিকে সলভ করবে? তো মাথায় রাখবে সলভ করার কিন্তু বিভিন্ন টেকনিক রয়েছে। কেমন? সলভ করার কিন্তু বিভিন্ন টেকনিক রয়েছে। কীরকম টেকনিক দেখো, যেমন এক নম্বর কৌশল হচ্ছে বলতে পারো তুলনামূলক পদ্ধতি। কি বললাম? তুলনামূলক পদ্ধতি। সেকেন্ড যে প্রসেস সেটাকে বলছি পরিবর্ত পদ্ধতি। 3 নম্বর যেটা নিয়ম সেটা কি? সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি রয়েছে অপনয়ন পদ্ধতি। তো পদ্ধতি অনেক রয়েছে, কিন্তু প্রিয় ভাই বোনেরা এতগুলো পদ্ধতি বলে তোমাদেরকে বিরক্ত করব না। আমাদের তো উদ্দেশ্য যে আমরা সলভ করব কি করে। ওই জন্য আমরা এরকম ধরনের অঙ্ক থাকলে সাধারণ পক্ষে দেখে এসেছি সমস্ত স্টুডেন্ট অপনয়ন করতে বেশি পছন্দ করে। ক্লিয়ার? অপনয়ন এটা মানে কি? অপ মানে দূর করা, নয়ন মানে চোখের সামনে থেকে। তার মানে এক কাজ করি, এক্স আর ওয়াইয়ের মধ্যে একজনকে, একটা পার্টকে আমাদেরকে চোখের সামনে থেকে দূর করতে হবে। তো দূর করার জন্য কি করব? দূর করার জন্য আমরা প্রথম দেখো ওয়াই কাটাতে চাই। তো এখানে কি আছে? 3, ওখানে 1 আছে না? ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3x। ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 3y। আর এবারটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 6। ওকে, বা আমি যদি এখানে বাই চান্স 3 দিতাম, তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 9। কি করলাম? সবটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার ওকে কি দিয়ে মাল্টিপ্লাই করব? ওকে মাল্টিপ্লাই করবো 1 দিয়ে, কারণ ওয়াইয়ের সঙ্গে 1 ছিল। ওকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি? 2x। ওকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 3y। ওকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 6। যখন দুটো সমীকরণ পেয়ে গেলাম, আরামসে এবার তুমি বিয়োগ করো। ক্লিয়ার? তো বিয়োগ করলে কি পাচ্ছি? দেখো মাইনাস মাইনাস মাইনাস। তো 3x থেকে 2x বাদ দিলে x পড়ে থাকছে, 3y থেকে 3y বাদ দিলে 0 হচ্ছে, আর 9 থেকে 6 বাদ দিলে 3 হচ্ছে। দেখো কত সহজে আমরা x এর মান পেয়ে গেলাম। যখনই তোমরা x এর মানটা পেয়ে গেলে আর টেনশন নেই, এই x এর মান এই দুটো সমীকরণের মধ্যে তোমার যে সমীকরণের মধ্যে ইচ্ছা বসিয়ে দাও। কেমন? ধরে নিচ্ছি এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1,
এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। তোমার ইচ্ছা তুমি কোন সমীকরণে বসাবে, নাম্বার 1-এ না নাম্বার 2-এ। তো আমি 1 থেকেই পাই, 1 থেকে পাই। ক্লিয়ার? তুমি যদি 1 নম্বরে বসাও এক্স এর মানটা 3, তাহলে কি পাচ্ছ, এক্স এর মানটা 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে ওয়াই সমান কত পাচ্ছ, 3টা উপরে গেলে 0। তো দেখো আমরা কত সহজে কিন্তু সমীকরণ সমাধান পারলাম। কেমন? তো এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি হলো? এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা একাধিক চলরাশি নিয়ে কাজ করতে পারছি, নাম্বার 1। নাম্বার 2, আমরা জানতে পারছি এখানে ফাংশনটা কি, অপেক্ষকটা কি। নাম্বার 3, আমরা জানতে পারছি যখন ফাংশনটাকে সমান 0 করছি তখন আসছে সমীকরণ। আর যখন সমীকরণ আসলো তখন দুটো গুরুত্বপূর্ণ থট জানতে পারছি, যেটা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে প্রয়োজন পড়বে, দশম শ্রেণীতে বলো বা পরবর্তী যখন টাইমে তোমরা সায়েন্স নিয়ে পড়বে, ম্যাথ সঙ্গে থাকবে, তখন কাজে লাগবে কি, লেখচিত্র আর সমাধান। সারা জীবন তোমাকে কিন্তু জ্বালাবে, মানে কাজে লাগবে। তো এই গেল আমাদের অ্যালজেব্রিক পার্টের উপর লিমিটেড কোনো তথ্য, মানে বলবো আনলিমিটেড তথ্য, কিন্তু লিমিটেড টাইমের মধ্যে, যা তোমাদের। এবার চলো জ্ঞান নেওয়া যাক ত্রিভুজ সম্পর্কে। মানে নবম শ্রেণীতে যত জায়গায় তোমাদের ত্রিভুজ জ্বালাবে, আমরা কাজ করি সমস্ত ত্রিভুজের জ্বালানো অংশগুলোকে একসঙ্গে নিয়ে পরমাণু বোমের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। কীরকম? তো আমরা প্রথমে লিখি ত্রিভুজ, আমরা লিখলাম কি, ত্রিভুজ, ব্যাস। তাহলে এবার একটা একটা করে আলোচনা করছি ত্রিভুজের ফুল ফান্ডা। তো প্রথমেই আমি বলবো এটাই যে তোমাদের নবম শ্রেণীতে ত্রিভুজের যে টপিকের উপর জোর দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেলের যে টপিকের উপর জোর দেওয়া হয়েছে, সেটা যে কোনো ক্ষেত্র থেকে হোক। যে কোনো ক্ষেত্র মানে কি, যে কোনো ক্ষেত্র মানে হোক সেটা পরিমিতি, কি বললাম, হোক সেটা পরিমিতি, কিংবা হোক সেটা স্থানাঙ্ক জ্যামিতি, কিংবা বলতে পারো হোক সেটা জ্যামিতি। যে কোনো ডাইরেকশন থেকে দেখো না কেন একটা ট্রায়াঙ্গেলকে, স্যার একটু বলে দিন না, পরিমিতি, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এর মধ্যে কি ডিফারেন্স আছে স্যার, পার্থক্যটা কি আছে? দেখো, ধরে নাও এক্সাম্পল, তুমি মার্কেটে গেলে, মার্কেটে গিয়ে ধরো তোমাকে বাবা বললেন কিছু আনার জন্য, মার্কেটে গেলে, এবার ধরো 10 টাকার জিনিস নিলে, কিন্তু তোমাকে ছিল 50 টাকা, 30 টাকা ঘুরিয়ে পেলে। এবার তুমি যখন বাড়িতে আসলে বাবাকে বলছো, বাবা 50 টাকার দিলাম, তো আমাকে 30 টাকা ঘুরিয়ে দিল, 20 টাকা জিনিস নিলাম। তো এই পুরো পার্টটা চলে গেল কিসের, পাটিগণিতের আন্ডারে। এবার যখন দোকানে দেখেছিলে কাউকে বলতে, কোনো একজনকে, ক্লিয়ার, কিন্তু তার নামটা জানো না, কিন্তু মনের মধ্যে একটা ফুল ফুটে গেছে, কি ব্যাপার। তো তুমি নাম জানো না, তো কি ধরে নিলে তাকে, এক্স। কেমন? আরে নাম জানো না, যে যেমন তুমি আমাকে চেনো না এখন, আমি কোন স্যার, ধরে নিলে আমি এক্স টিচার। তো ঠিক একই রকমভাবে তোমরা ধরে নিলে সেটা এক্স। আর যখন এক্স ধরবে তখন ওটা চলে আছে বীজগণিতের আওতায়। বাবা যখন জানতে পারলো, তখন কানের গোড়াতে টাপাস করে একটা চর মারলো, যে তোমার এইটুকুটা এরিয়া লাল করে দিল। তো যে অংশটা লাল করলো ওই অংশটা কি একটা এরিয়া বোঝাচ্ছে না, ক্ষেত্রফল বোঝাচ্ছে না? তো ওই পরিমাপটা কোথায় পাবে, পরিমিতিতে পরিমাপ করতে পারবে কতটা এলাকা লাল হয়েছে। কেমন? তারপর ওর শেপটা কীরকম, লাল তো হয়েছে, শেপটা কীরকম, সার্কেলের মতন হয়েছে, না ট্রায়াঙ্গেল আকারে হয়েছে, না চতুর্ভুজ আকারে হয়েছে, নাকি ডিম্বাকৃতি হয়েছে, কেমন হয়েছে, তখন পুরো শেপটাকে মাপবে। তো ওটার কাজ হচ্ছে কার, জ্যামিতির। আর ওটা কোন ডাইরেকশান দিয়ে গেছে, সাইড বরাবর কোন ডাইরেকশানে গেছে, যদি এটা মাপতে চাও ডাইরেকশান সমেত, তখন ওটা কাজ হচ্ছে কি, স্থানাঙ্ক জ্যামিতির। এরকম প্রত্যেকটা নিজস্ব কাজ রয়েছে। তো আমাদের ত্রিভুজের ক্ষেত্রে যদি বলো ক্লাস 9-এর কী অংশে কাজ রয়েছে, তাহলে আর একটাই কাজ, সেটা হচ্ছে এরিয়া ক্যালকুলেশন। এরিয়া মানে ক্ষেত্রফল ছাড়া ও কিছু বোঝে না। যেমন ক্ষেত্রফল, এটা এর উপরে বেশি কিন্তু ফোকাস দিয়েছে, জোর দিয়েছে সব ক্ষেত্রে। কিন্তু স্যার কীরকম, একটু ভালো করে ভেঙে বলুন। চলো ভেঙেই বলি বিষয়টাকে। তো যখন তুমি পরিমিতির ক্ষেত্রে আসছো, তখন আমরা 3 ধরনের ত্রিভুজ নিয়ে কাজ করব। কি কি ত্রিভুজ? একটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, ক্লিয়ার? ধরে নাও এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে বি। কেমন? লম্ব, ভূমি, অতিভুজ 3টে দেওয়া রয়েছে। তো ধরে নাও লম্ব হচ্ছে এ, ভূমি হচ্ছে বি। তাহলে তোমরাই বলো, এই যে এরিয়া মানে কি, মানে ভেতরে যতটা অংশ রং করতে পারবে ট্রায়াঙ্গেলটার, ওর এরিয়া কি হবে? আমি এখানে লিখে রাখছি এরিয়া। ওর ক্ষেত্রফল কি হবে? তো সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি কত এখানে, বি হচ্ছে ভূমি, ইন্টু উচ্চতা কত, এ। ব্যাস, এটাই হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। স্যার যদি এরকম হয়,
বাই চান্স যদি সমকোণী ত্রিভুজ না হয়ে হয় সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুর লেন্থ এ সেন্টিমিটার বা এ একক করে স্যার, তখন কী করবেন? যদি বাই চান্স ওই ট্রায়াঙ্গেলটা সমকোণী ত্রিভুজ না হয়ে যদি সমবাহু ত্রিভুজ হয়, তখন তার এরিয়া কি হবে? তা আমি এক কাজ করি, আমরা একটা লম্ব টানলাম, আর লম্ব টানলেই এই এ দৈর্ঘ্যটা বেচারা ভেঙে a/2 একক হয়ে গেল। এই পাশটা a/2 একক, এই পাশটাও a/2 একক। তখন তোমরাই বলো কি হওয়া উচিত? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? a/2 ইন্টু উচ্চতা। আচ্ছা তোমরাই বলো এটা কি? এটা একটা লম্ব না? আরে ইয়ার, যদি তুমি এই পার্টটাকে বাদ দাও তো মনে হচ্ছে না একটা সমকোণী ত্রিভুজ। আর মাথায় রাখবে সমকোণী ত্রিভুজের লম্ব সমান হচ্ছে √r। লম্ব সমান, এই যে লম্ব, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ এখন বর্তমানে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মাথায় রাখবে লম্ব হচ্ছে √r অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এই সমকোণী ত্রিভুজটার ভূমি কোনটুকুটা? a/2, ওই কারণে লিখব কি a/2 তার হোল স্কোয়ার। এবার যদি কেউ এটাকে সিম্পল গণনা করো, সাধারণ গণনা করো, দেখবে অটোমেটিকভাবে এরিয়া পেয়ে যাবে। তো কি করলাম? হাফ ইন্টু ভূমি, এই পুরো ট্রায়াঙ্গেলটার ভূমি কত একক? এ একক। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হাফ দিলাম, সূত্রের হাফ। ভূমি কোনটুকুটা? যেহেতু পুরো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি তাই ভূমি পুরোটা হবে এ। আর উচ্চতা কোনটুকুটা? উচ্চতা এটুকুটা। কিন্তু এইটুকুটা উচ্চতা নেওয়ার সময় আমার ট্রায়াঙ্গেলটা ভাবতে হবে এইটুকুটাকেই। কেমন? এইটুকুটা ট্রায়াঙ্গেল ভাবতে হবে। তখন আমি উচ্চতা কি পাচ্ছি? যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আকার ধারণ করেছে এই 50% পার্টটা, তো লম্ব ইকুয়াল টু √r অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমিটা এইটুকুটা এখন বর্তমানে ওই ট্রায়াঙ্গেলটার জন্য। ঠিক একই রকমভাবে যদি আমি কাজ করি সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? এর মানে হচ্ছে দুটো বাহু সমান। ধরে নাও এই বাহুটা এ, তো এই বাহুটাও এ, আর এই বাহুটাকে বি ভাবো মনে মনে। তাহলে আমরা বুঝে যাচ্ছি যদি মাঝখানে একটা দাগ টানি, লম্ব টানি, তাহলে এই অংশটা কিসে পরিণত হচ্ছে? b/2 এ পরিণত হচ্ছে, তাই না? b/2। এখন তোমরাই বলো এই সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া কি হবে? সেম ফর্মুলা, হাফ ইন্টু ভূমি। ভূমি কোনটুকুটা? যেহেতু পুরো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করছি তাই ভূমি হচ্ছে পুরোটা, মানে বি, ইন্টু উচ্চতা। যখন উচ্চতা করতে যাবে তো দেখো এই পাশটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে, তাই না? এই যে পাশটা দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। আর এই সমকোণী ত্রিভুজের আমরা কি জানি? লম্ব ইকুয়াল টু কি জানি? লম্ব ইকুয়াল টু জানি আন্ডার রুট অফ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ওই ট্রায়াঙ্গেলটার ভূমি স্কোয়ার। তো এই দাগ দাগওয়ালা ট্রায়াঙ্গেলটার ভূমি কোনটুকুটা? b/2, ওই কারণে কি লিখবো? b/2 তার হোল স্কোয়ার। ব্যাস, যা পেলে এত বর্গ একক হচ্ছে তার উত্তর। তো এই হচ্ছে কি বলতো, পরিমিতির দৃষ্টিভঙ্গিতে বলতে পারো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ব্যাস, খতম, কমপ্লিট। এবার যদি কেউ বলো স্যার স্থানাঙ্ক জ্যামিতির রেসপেক্টে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে পাবো? তো এখানে কিন্তু মাথায় রাখবে এরিয়া মানে কি জানো? এরিয়া মানে হচ্ছে আমি ভেতরে কতটা অংশ রং করতে পারবো, কালার করতে পারবো, ওটা হচ্ছে কি এরিয়া। কেউ কিন্তু অন্য কিছু ভাবে না। এরিয়া মানে কি? আমি এই ট্রায়াঙ্গেলের মধ্যে কতটা অংশ রং করতে পারবো, ক্লিয়ার কালার করতে পারবে। আমি কি বাতাসে কালার করতে পারবো? বাতাসের মধ্যে কেউ কিন্তু রং করতে পারবে না, তাই বাতাসে এরিয়া নেই। তো এটা হচ্ছে কি এরিয়া। তো মাথায় রাখবে এই তিনটা পয়েন্ট দেওয়া থাকতে হবে। যেমন এই পয়েন্টটা ধরে নাও x1, y1, এই পয়েন্ট ধরে নাও x2, y2, আর এই পয়েন্ট ধরে নাও x3, y3। তাহলে আমরা কোন টেকনিকে ওর এরিয়া পাবো সেটাই কিন্তু শেখানো হয়েছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে স্থানাঙ্ক জ্যামিতিতে। ঠিক আছে, একটু বলে দিই তোমাদেরকে এরিয়া বের করার কৌশল কি। তো এর জন্য আমরা যে থটটা মনে রাখার চেষ্টা করি শর্টকাট টেকনিকে, কীরকম ভেবে নাও তিনটা ফ্যামিলি। কেমন? একটা ফ্যামিলি হচ্ছে কি? একটা ফ্যামিলি x1, y1, আর একটা ফ্যামিলি কি x2, y2, আরেকটা ফ্যামিলিকে x3, y3। কেমন? এই তিনটা হচ্ছে ফ্যামিলি, ক্লিয়ার? এরপরে ওর বাড়ি, এরপরে ওর বাড়ি, ওর পরে আবার ঘুরে এর বাড়ি, কিন্তু কেমন চক্রাকারে বাড়িগুলো ঘুরছে দেখো। এরপরে এর বাড়ি, এরপরে এর বাড়ি, এরপরে আবার এর বাড়ি। এবার আমাদের সুবিধার জন্য ভেবে নিচ্ছি এটা হচ্ছে ভাই, এটা বোন, এটা ভাই, এটা বোন, এটা ভাই, এটা বোন, মার্ক করে নি, ভাই বোন, ভাই বোন, ভাই বোন। কেমন? তাহলে এরিয়ার সূত্র কি হবে? এরিয়ার সূত্র কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি হবে? সূত্র হচ্ছে হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু যেটা করি না, তো হাফ ইন্টু। এবার প্রবলেমটা কি জানো? এলাকায় খুব চোরের উপদ্রব, তাই পাহারা কে দেবে? ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে পাহারা দেবে। তো দেখো কীভাবে পাহারা দিচ্ছে। প্রথমে x1 বেরোলো পাহারা দিতে, ক্লিয়ার? প্রথমে ওই ছেলেটা বেরোলো পাহারা দিতে। ও কি করছে?
ও কিন্তু ওর নিজের বোনকে পাহারা দিচ্ছে না, পাহারা দিচ্ছে ওই বোনগুলোকে, মানে কত y2 মাইনাস y3, কেমন ক্লিয়ার? তো ও বেরোলো নিজের বোনকে ভুলে গেল, পাহারা দিচ্ছে ওই বোনগুলোকে, প্লাস পরের দিন x2 বলছে বাহ x1 তো দারুণ ব্যাপার, নিজের পরিবারকে দিচ্ছে না, তো x2ও কী করছে নিজের পরিবারের বোনকে পাহারা দিচ্ছে না, মানে ওকে দেখে ইন্সপায়ার হয়েছে। তো x2 কাকে পাহারা দিচ্ছে? ওর পরিবারের বোনকে ভুলে গেল। ওর পরের বাড়িকে y3 মাইনাস y3 পরের পরিবারটাকে আছে y1। একই রকমভাবে আমরা কি লিখব? প্লাস এবার x3 বেরোলো পাহারা দিতে। আচ্ছা x3 কাকে পাহারা দেবে? ওও কিন্তু ওদের মতন ওর নিজের বোনকে পাহারা দিচ্ছে না, ও পাহারা দিচ্ছে ওর পরের বাড়ি যেহেতু ওই আছে, তাই y1 মাইনাস কাকে? y2কে, তাই না? y1 মাইনাস y2কে, ব্যাস এটা গণনা করে যা পাবে অত বর্গ একক হচ্ছে তার এরিয়া। তো এটা গেল স্থানাঙ্ক জ্যামিতির পক্ষ থেকে, এটা গেল পরিমিতির পক্ষ থেকে। তাহলে জ্যামিতির পক্ষ থেকে কি হয়? জ্যামিতির পক্ষ থেকে বলতে গেলে এখানে দুটো কেস আছে, একটা হচ্ছে উপপাদ্যের দিক থেকে আর একটা হচ্ছে সম্পাদ্যর দিক থেকে। কি বললাম? জ্যামিতির দিক থেকে বললে দুরকম কেস আসবে, একটা উপপাদ্যর দিক থেকে আর একটা কেস আসবে সম্পাদ্যের দিক থেকে, কেমন? এবার যদি বলো উপপাদ্যের দৃষ্টিভঙ্গিতে আমরা কি শিখব, তো তোমাদের জাস্ট রেজাল্টটা মনে রাখতে হবে, কারণ হয়তো হায়ার লেভেলে তোমাদের জাস্ট খালি রেজাল্টটা কাজে লাগবে। তো কীরকম রেজাল্ট? দেখো, যদি বাই চান্স আমি ভূমিটা একই নিই আর একই সমান্তরাল যুগল নেই, দেখো ভূমিটা সেম আর একই সমান্তরাল, মানে হাইট বেশি হবে না কিন্তু, কারণ কম কম বেশি হাইট হবে না, হাইট সেম, ভূমি সেম আর হাইটটাও সেম যদি হয়, ক্লিয়ার? মানে হাইট মানে উচ্চতা প্রত্যেকের পয়েন্টে সেম যদি হয়, একই ভূমি আর একই উচ্চতা যদি হয়, তাহলে তার মধ্যে একটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফল, আমি সামান্তরিককে ডট ডট দিয়ে আঁকি, তোমার সুবিধা হবে, এই সামান্তরিকের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের অর্ধেক হবে, কেমন? মানে ট্রায়াঙ্গেলটার এরিয়া এই সামান্তরিকের ক্ষেত্রফলের এরিয়ার অর্ধেক হবে, ঠিক আছে? তার মানে আমি লিখতে পারি এ বি সি ডি ই, কেমন? তো তোমরা বলতেই পারবে স্যার তাহলে তো ব্যাপারটা এরকম করছে, ট্রায়াঙ্গেল এ বি সি ওর যে এরিয়াটা কী হবে? হাফ অফ প্যারালোগ্রাম সামান্তরিক এ বি ডিই, তাই না? মানে ওর যে ক্ষেত্রফল, ওই ট্রায়াঙ্গেলটা যে ক্ষেত্রফল, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে, ঠিক আছে? এই একটা উপপাদ্য রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য রয়েছে, ধরো ভূমি একই আর একই সমান্তরাল যুগল, ক্লিয়ার? ভূমিটা সেম আর একই সমান্তরাল যুগলের মধ্যে তুমি যদি দুটো ট্রায়াঙ্গেল নাও, ধরে নাও একটা ট্রায়াঙ্গেল, কেমন? ধরে নিচ্ছি এটা এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল কি এ বি ডি, কেমন? এ একটা ট্রায়াঙ্গেল। তো মাথা রাখবে তুমি দুটো ট্রায়াঙ্গেল কেন, তুমি আরও ট্রায়াঙ্গেল নাও না, সবটা ট্রায়াঙ্গেলের এরিয়া একই হবে যদি শর্তটা কী হয়, ভূমিটা একই হয় আর সমান্তরাল যুগল যদি একই হয়, এর মধ্যে তুমি যতগুলো ট্রায়াঙ্গেল আঁকো না কেন, ক্লিয়ার? তুমি মনে করো আরেকটা ট্রায়াঙ্গেল আঁকবে, নাও আঁকো, এই ট্রায়াঙ্গেল আঁকলাম, এর নাম দিচ্ছি ই, তো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের যে এরিয়া সমান হবে, এর মানে ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলের এরিয়া যা, ট্রায়াঙ্গেল এ বি ই ওর এরিয়া যা, ট্রায়াঙ্গেল এ বি ডি ওর এরিয়া তাই হবে, কেমন? ব্যাস আমরা এই দুটো জিনিস শিখতে পারলাম। যদি ভূমি একই হয়, সমান্তরাল যুগল একই হয়, ওর মধ্যে আনলিমিটেড ট্রায়াঙ্গেল আঁকো না কেন, দেখবা সবার এরিয়া একই হবে, এটা একটা শিখলাম। আর আমরা সম্পাদ্যে শিখব যে একটা ট্রায়াঙ্গেলের সমান এরিয়ার একটা তুমি সামান্তরিক কী করে আঁকবে, ক্লিয়ার? মানে ট্রায়াঙ্গেলের সমান এরিয়ার উপর বেস করে ট্রায়াঙ্গেলের সমান এরিয়ার উপর বেস করে একটা সামান্তরিক কী করে আঁকবে, কিংবা একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সমান করে একটা ট্রায়াঙ্গেল কী করে আঁকবে। তো এই রয়েছে তোমাদের সম্পাদ্যে, ব্যাস হয়ে গেল এই ত্রিভুজের পুরো ফান্ডা। তো এখান থেকে আমরা কী কী শিখতে পারলাম? এখান থেকে আমরা শিখতে পারলাম যে পরিমিতির রেসপেক্টে একটা বলতে পারো সমকোণী ত্রিভুজের এরিয়া কী হয়, সমবাহু ত্রিভুজের এরিয়া কী হয়, আর সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া কী হয়। আমরা জানতে পারলাম স্থানাঙ্ক জ্যামিতির দৃষ্টিভঙ্গিতে যদি পয়েন্ট 3টে দেওয়া থাকে তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কী করে বের করতে হয়। আমরা জানতে পারলাম জ্যামিতির দৃষ্টিভঙ্গিতে উপপাদ্য কীরকম হয়, খুবই সিম্পল, ভূমি একই সমান্তরাল যুগল, তার মধ্যে ট্রায়াঙ্গেলের এরিয়া অল টাইম কী হয়, সামান্তরিকের এরিয়ার অর্ধেক হয়। আর তুমি যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে আনলিমিটেড তুমি যদি আঁকো ট্রায়াঙ্গেল, তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া কী হবে, সমান হবে। আর সম্পাদ্যে ট্রায়াঙ্গেলের সমান এরিয়ার একটা সামান্তরিক অঙ্কন করো বা সামান্তরিকের সমান ক্ষেত্রফলের একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করো, ব্যাস এই হচ্ছে পুরো ফান্ডা।
আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসছি বৃত্ত সম্পর্কিত আলোচনার বিষয় সার্কেল, বৃত্ত। এবার আমাদের আলোচনার বিষয় বৃত্ত। তোমরা জানোই বৃত্ত কেমন দেখতে হয়, তাই না? তবে আমরা আজকে এই বৃত্তর যে ফান্ডাগুলো শিখব সেটা কিন্তু 3টে টপিকের উপর দৃষ্টি রেখে। কী কী? এক হচ্ছে সেই একই রকমভাবে পরিমিতির উপর, পরিমিতির দৃষ্টিভঙ্গিতে শিখব। নাম্বার 2 হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির দৃষ্টিভঙ্গিতে, স্থানাঙ্ক জ্যামিতির দৃষ্টিভঙ্গিতে। আর 3 নম্বর হচ্ছে জ্যামিতির দৃষ্টিভঙ্গিতে। স্যার কেন স্যার? দেখো, যেমন দেখবে আমাদের দেশে বলো বা রাজ্যে বলো অনেক কিন্তু রাজনৈতিক পার্টি রয়েছে। প্রত্যেকের উদ্দেশ্য একটাই, কি? সেবা করা, তাই না? প্রত্যেকের উদ্দেশ্য একটাই, সেবা করা। মানে রাজ্য হলে রাজ্যটাকে আমরা সেবা করবে, পরিষেবা দেবে, বা দেশ হলে দেশের পরিষেবা দেবে। ক্লিয়ার? কিন্তু প্রত্যেকটার দেখবে মধ্যে রোজ মারপিট হয়, ঝামেলা হয়, কথা কাটাকাটি হয়। কেন? মতের অমিলের জন্য। রাজনৈতিক মতাদর্শ আলাদা, কিন্তু কাজটা তারা সেম করবে। তো ঠিক একই রকমভাবে টপিকটা বৃত্ত, পোস্ট একই, কাজটা একই, সমাজসেবা, কিন্তু কিন্তু ওটাকে পরিচালনা করার জন্য কি অনেকগুলো কিন্তু রাজনৈতিক নেতা ভাগ হয়ে যাচ্ছে, রাজনৈতিক দল ভাগ হয়ে যাচ্ছে, কখনো পরিমিতি, কখনো জ্যামিতি, কখনো স্থানাঙ্ক জ্যামিতি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার পরিমিতির কাজ কি? পরিমিতির কাজ হচ্ছে পরিমাপ করা। কি পরিমাপ করবে? আমরা এখানে পরিমাপ করব বৃত্তের ক্ষেত্রে পরিধি আর এরিয়া। পরিমিতির ক্ষেত্রে আমরা দুটো জিনিস পরিমাপ করব, একটা হচ্ছে পরিধি, পরিধি পরিমাপ করব, আর এরিয়া মানে ক্ষেত্রফল পরিমাপ করব। স্যার কিভাবে করবেন? দেখো, যখনই আমরা একটা সার্কেলের কথা ভাবছি, পরিধি মানে কি? পরিধিকে আরেকটা ভাষায় বলা হয় পরিসীমা, সীমানা। তুমি যদি একটা বৃত্তাকার একটা যদি জায়গা কিনো, নিশ্চয়ই তুমি প্রাচীর দিয়ে ঘিরবে। তো প্রাচীরটা ধরো এখান থেকে স্টার্ট করলে, নিয়ে তুমি একদম এসে ওই অবধি ঘুরলে, ঘুরে ওখানে এসে পৌঁছালে, তীর চিহ্ন দিলাম। তো কতটা দূরত্ব হাঁটলে? তো আমরা এটাকে ম্যাথামেটিক্সের ভাষায় যখন গণনা করি তখন বলি এই এতটা দূরত্ব হচ্ছে 2 × পাই × r এত একক। ক্লিয়ার? অত একক আমরা হেঁটেছি, অত সেন্টিমিটার বা অত মিটার বা অত কিলোমিটার আমরা হেঁটেছি। কিন্তু যখন ক্ষেত্রফল বলবে, ক্ষেত্রফল মানে আমরা কতটা অংশ রং করব, কতটা অংশ ভিতরে রং করব। তো যখন রঙের বিষয়টা বোঝাই তখনই কিন্তু ক্ষেত্রফলের ফান্ডাটা ব্রেনে ভাসে। যখন রং বোঝাবে, যখন রং করা বোঝাবে, যখন রং করা বোঝাই তখন বলবো কি পাই × r², এত বর্গ একক। তখন কিন্তু এরিয়াটা বোঝাই আমাদের। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে স্থানাঙ্ক জ্যামিতির রেসপেক্টে কি ঘটে? তো দেখো, স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে যেটা ঘটে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর তুমি যদি বলো স্যার এখান থেকে এই ডিস্টেন্সটা যা, এখান থেকে ডিস্টেন্সটা একই না আলাদা? উত্তর সেম, একই হবে। স্যার এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? স্যার উত্তর কি একই, সেম ডিস্টেন্স, কারণ ব্যাসার্ধ যে, তাই প্রত্যেকটা দূরত্ব কী হবে? একই হবে। এখন যদি বাই চান্স এটা একটা বিন্দু, তো যদি বিন্দু হয় এক্স, ধরো না 1,2, কারণ স্থির বিন্দু, চেঞ্জ হচ্ছে না, 1,2। তুমি ধরতে পারো 3,4, কারণ স্থির ফিক্সড বিন্দু, যেহেতু ও ফিক্সড হয়ে আছে এক জায়গায়। কিন্তু এই পয়েন্ট তো ঘুরছে, তাই না? এই পয়েন্ট এখানে, একবার এখানে, তাই এই পয়েন্টটা গতিশীল। আমরা ধরে নিচ্ছি x, y। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ও, ধরে নাও এই পয়েন্টটার নাম হচ্ছে পি, এই দূরত্বটার নাম দিচ্ছি আর, রেডিয়াস হচ্ছে আর। তাহলে তোমরা নিশ্চিন্তে বলতে পারবে, স্যার জানেন একটা জিনিস কি বলুন তো, ওপি, এই যে ডিস্টেন্স দেখতে পাচ্ছেন ওপি, এই দূরত্বটা কার? এই x, y, মানে এই পয়েন্ট ও 1,2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব, ঠিক কিনা? এখন তোমরাই বলো, যদি এই দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বলি, তো দূরত্বের ফর্মুলা কি? ভেবে নাও, এটা ছেলে মেয়ে, এটা ছেলে মেয়ে। আমরা সূত্র কি শিখেছি 9-এ? সূত্র শিখেছি, বা যারা 9-এ উঠবে তারা কি শিখবে? খুবই সিম্পল, ছেলে কমা মেয়ে, ছেলে কমা মেয়ে, তাই না? ছেলেদের অন্তর হোল স্কোয়ার প্লাস মেয়েদের অন্তর হোল স্কোয়ার। তো এখানে ছেলে কে আছে এক্স, ওখানে ছেলে কে আছে 1, তো ছেলেদের অন্তর মানে বিয়োগ হোল স্কোয়ার প্লাস মেয়েদের অন্তর, এখানে মেয়ে কে আছে ওয়াই, ওখানে মেয়ে কে আছে 2, মেয়েদের অন্তর হোল স্কোয়ার। তো যেটা পেলাম এটা হচ্ছে কি দূরত্ব বের করার সূত্র। তাহলে ওপি সমান কত? আর।
বোথ সাইডে যদি স্কোয়ার করে দাও, উভয় পক্ষে হোল স্কোয়ার করো, তাহলে স্কোয়ারটা উঠে যাবে না? উঠলে কি দাঁড়াচ্ছে এই পার্টটা? x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার সমান কত? স্কোয়ার এপারে করলে আর স্কোয়ার পাচ্ছি। তো এই লুকটা দেখেই মানুষ কি বলবে? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। কেমন? এটা হচ্ছে বৃত্তের ইকুয়েশান। ইকুয়েশান কেন? কারণ অঙ্কটার মধ্যে দেখো এক্স ওয়াই আছে না, আর তো ফিক্সড, কোনো একটা ফিক্সড সংখ্যা একটা, ওটা 5 একক হলে 25 হতো, 10 একক হলে 10 স্কোয়ার মানে 100 হতো, ওটা ফিক্সড। তাই এটা একটা কী সুবিধা করছে? একটা সমীকরণ সুবিধা করছে। বাট এই সমীকরণ বানানোর অচিলাই আমরা কিন্তু দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব বের করার সূত্রটা শিখে গেলাম। এবার আমরা দেখব জ্যামিতির ক্ষেত্রে এর প্রয়োগটা কীরকম আছে। তো জ্যামিতির ক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রকে ইউজ করে থাকি। এক হচ্ছে উপপাদ্যের দৃষ্টিভঙ্গিতে, আর নাম্বার 2 হচ্ছে সম্পাদ্যের দৃষ্টিভঙ্গিতে। কেমন? একটা উপপাদ্য আর একটা সম্পাদ্য। এখন যদি বলো স্যার উপপাদ্যের দৃষ্টিভঙ্গিতে কি বলতে চাইছেন, খুবই সিম্পল। আমরা কি দেখব? একটা বৃত্ত, তো একটা বৃত্ত, তুমি যদি হাত ঘুরিয়ে বল করো, যখন বলটা কেউ করে তো নিশ্চয়ই বল তো একসময় ছাড়ে, তাই না? বলটা একসময় ছাড়ে, যদি কোনো কারণে বলটা এখানেই ছাড়ে তখন বলটা কি সোজা চলে যায় না? যায় কিনা? নিয়ে মাটিতে গিয়ে পড়ে বা টাচ করে উইকেট লাগে কিংবা ব্যাট লাগে 6। তো যখন এই বলটা ছাড়ে তখন একটা স্পর্শক বরাবর কিন্তু বল চলে যায়। তো মাথায় রাখবে যে ওর হাতের মানে ওর যে ব্যাসার্ধটা অল টাইম যখন ছাড়লো ওটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। এটাই আমরা পূর্ব হচ্ছে কি হিসাবে? উপপাদ্য হিসাবে। ঠিক আছে? এমন হতে পারে বলটাতে হাত ঘোরাতে যাচ্ছে, কোনো ক্রমে ছাড়ার আগে হাত থেকে বলটা ছুটে গেছে। যদি বলটা ছুটে যায় এই মুহূর্তে যদি ছুটে যায় তাহলে কিন্তু বল এই বরাবর দৌড় মারবে। তবুও যদি তুমি হাতের সঙ্গে কোণ করার চেষ্টা করো ওই বলটার, তাহলে অল টাইম 90 ডিগ্রি পাবে। কেমন? তো স্পর্শক অল টাইম ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে, এই প্রমাণটা কিন্তু আছে। স্যার আর কি আছে? স্যার আর আছে, ধরে নাও এটা একটা বৃত্ত, তো এটা বৃত্ত। এবার ব্যাস নয় ওরকম একটা জ্যা নাও, দেখো ও তো ব্যাস না, মাঝখান দিয়ে গেলে ব্যাস হতো। যদি বাই চান্স আমি ওই পয়েন্ট থেকে একটা লম্ব টানি না, তাহলে এই বেচারা দুটো সমান সমান পার্টে ভেঙে যায়। এটা আমাদের উপপাদ্য হিসাবে আছে। তাছাড়াও আমাদের উপপাদ্য হিসাবে আরও ইন্টারেস্টিং তথ্য আছে। কীরকম? ধরো যদি ঠ্যাং দুটো একই জায়গায় নিই, ধরো এটা এ এটা বি, তাহলে আমরা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটা কেন্দ্রস্থ কোণ, আর ঠ্যাং পরিবর্তন না করে পরিধিতে যে কোণ উৎপন্ন করে পরিধিতে ওটা পরিধিস্থ কোণ। তো বলা হচ্ছে নাকি এই কোণটা সবসময় ওই কোণটার দ্বিগুণ হবে। তো এই জাতীয় যে উপপাদ্য আরও রয়েছে এরকম, সেগুলো কিন্তু শিখবো আমরা 10ম শ্রেণীতে। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং তথ্য। তোমাদের নেক্সট দিন যখন আমি আবার ক্লাস নেব, সেখানে তোমাদের এই পূর্ণাঙ্গ বিষয় ক্লাস 10-এর পুরো চ্যাপ্টারের পুরো ডিটেলস তোমাদেরকে ভেঙে বলবো। ক্লিয়ার? আচ্ছা, সম্পাদ্যে কী রয়েছে? সম্পাদ্যে রয়েছে, ধরে নাও এটা বৃত্ত। তো বাইরের একটা পয়েন্ট থেকে কেমন করে আমরা স্পর্শক আঁকবো, একটা বলো বা দুটো বলো স্পর্শক আঁকবো, এই সংক্রান্ত উপপাদ্য রয়েছে। ঠিক আছে? বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কেমন করে দুটো স্পর্শক আঁকবো, এটা রয়েছে। আর কি রয়েছে? এরকম যে ধরে নাও বৃত্ত, তো ওই বৃত্তের মধ্যে তুমি কেমন করে একটা ট্রায়াঙ্গেল অঙ্কন করবে, যাকে বলছি আমরা পরিবৃত্ত। কিংবা এটাও রয়েছে যে বৃত্তকে ভেতরে রেখে আমরা বাইরে ট্রায়াঙ্গেল কোন টেকনিকে আঁকবো, কি পদ্ধতি মেনটেন করে আঁকবো, অন্তবৃত্ত। কেমন? ব্যাস এরকম ধরনেরই আমাদের কিছু সম্পাদ্য রয়েছে। তো যেহেতু এটা 9-এর মধ্যে পড়ছে না, এটা পড়ছে 10-এর মধ্যে, যখন নেক্সট দিন 10-এর ক্লাস নেব সেখানে বলবো। তবে আমাদের 9ম শ্রেণীতে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অঙ্ক, বৃত্তের ক্ষেত্রফলের উপর অঙ্ক, আর দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তার দূরত্ব সংক্রান্ত অঙ্ক। আমাদের কিন্তু সমীকরণটা নেই, সমীকরণটা আবার ক্লাস 11 রয়েছে বা হায়ার লেভেলে রয়েছে। তো এই গেল আমাদের জ্যামিতির বৃত্তের উপর মূল কনসেপ্ট। এছাড়াও আমার প্রিয় ভাই বোনেরা, আমরা নেক্সট দিন আমরা দেখব আরও কিছু ছোট ছোট টুকরো টপিক, যে টপিকটা আমাদের ক্লাস 10-এর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো যখন আমি নেক্সট দিন ক্লাস 10-এর ক্লাস নেব, অর্থাৎ 10ম শ্রেণীতে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের পুরো সিলেবাস তো বলবোই, পাশাপাশি তোমাদের 9ম শ্রেণীর সঙ্গে 10ম শ্রেণীর যে কানেকশান সেটা বলে দেবো। তো দেখো আজকে কিন্তু আমরা যদি ক্লাসটাকে একটু গভীরভাবে ফলো করি, তাহলে আমি আগে বলেছিলাম কিনা বলো আগে, যে না গুপি গাইন না বাঘা বাইন, আজকে তোমাদের দেখাবো 1 ডে 9। তো আমাদের 9-এর এই বিশাল কোর্সের মধ্যে আমরা বিশাল অংশ শিখে ফেললাম, কিন্তু খুব লিমিটেড টাইমের মধ্যে। কেমন লাগলো আজকের টপিক অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানতে ভুলবে না। ক্লিয়ার? অতি দ্রুত করালাম, এটাই যদি আস্তে আস্তে করাই বাস্তব উদাহরণ দিয়ে
ট্রিক্স অ্যান্ড টেকনিক দিয়ে একদম পুরো সিস্টেম অনুযায়ী করাই, দেখবে শিখতে অনেক মজা পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকে ক্লাসটি কমেন্ট সেকশন অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।